হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খতিয়ান। তো খতিয়ানের এই চ্যাপ্টারের বেসিক যে আলোচনা, সেই আলোচনাগুলো আমরা পূর্বেই করেছিলাম। তো সেই আলোচনাগুলো তোমরা তোমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের যে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে ঢুকে নবম শ্রেণীর প্লেলিস্টে যদি তোমরা ঢুকো, তাহলে অবশ্যই সেই খতিয়ানের চ্যাপ্টারটি তোমরা বেসিক যে ইনফরমেশন বা বেসিক আলোচনার ব্যাপারটি তোমরা বুঝতে পারবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খতিয়ান। তো খতিয়ানে আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সৃজনশীল। তো আজকে আমরা খতিয়ানের সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি সাথে নিয়ে অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য বসবে এবং সাথে সাথে প্র্যাকটিসও করবে। কারণ পাঠ্যপুস্তকের মধ্যে যেই বইগুলো, যেই উদাহরণ বা সৃজনশীল অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো যদি তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি খুব ভালোভাবে এই চ্যাপ্টারটি শিখতে পারবে বা আয়ত্ত করতে পারবে। তো আজকে আমরা চলে যাই আজকের খতিয়ান চ্যাপ্টারের সৃজনশীল 1। তাহলে আজকে আমরা আমাদের মেইন বইয়ের যে সৃজনশীল 102 পৃষ্ঠায় এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি আবার প্রশ্নটি তোমাদের যাদের সামনে বই থাকবে না, তাদের জন্য প্রশ্নটি আমি স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখো যে এখানে সৃজনশীল প্রশ্ন, ঢাকা নিরাময় ফার্মা একটি ওষুধ বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান। তো 2017 সালে জানুয়ারি মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। কিছু লেনদেন দিয়ে আছে 1 থেকে 27 তারিখের পর্যন্ত। তো প্রথমেই বলছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। দেখো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন বলতে বোঝানো হয়েছে যেখানে বছরের শুরুতে অথবা হিসাবের শুরুতে বা যখন ব্যবসা শুরু করে, তখন মালিক ব্যক্তিগতভাবে কারবারে যে সকল উপাদানগুলো বিনিয়োগ করে, ওই সকল উপাদানগুলোকে বলা হয় মূলধন। তো বছরের শুরুতে বা ব্যবসায়ের প্রারম্ভে বা ব্যবসায়ের শুরুতে মালিক যে সকল উপাদান নিয়ে ব্যবসা শুরু করেন, যেগুলো মালিকের ব্যক্তিগত, সেই সকল উপাদানগুলোর সমষ্টিকে বলা হয় মূলধন। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন বলতে আমরা 1 তারিখে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে নগদ 55,000 টাকা, 50,000 টাকা কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এই যেখানে যে বিক্রয়যোগ্য ঔষধ, এই বিক্রয়যোগ্য ঔষধ হলো তার কাছে পণ্য। তার মানে এখানে নগদ টাকা, কম্পিউটার এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এইখানে এই যে 3টা উপাদান নিয়ে যে তিনি ব্যবসা শুরু করলো, 3টা উপাদান, যে নগদ টাকা, কম্পিউটার এবং পণ্যদ্রব্য বা ঔষধ, এই 3টাই তার পণ্য এবং এই 3টা জিনিস মালিকের ব্যক্তিগত, এবং মালিক এই তিনটা জিনিসের উপর মালিকের অধিকার। তাহলে এই 3টা উপাদানের যোগফলকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। তাহলে দেখো আমরা কিভাবে এই একের ক সৃজনশীলের সমাধান করি, তোমরা ব্যাপারটি খেয়াল করো। তো আমরা এখানে লিখবো যে সৃজনশীল 1 ক, একে লিখবো, এখানে লিখবো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তো এটার ছকটা হচ্ছে এরকম যে তারিখ বিবরণ, 2টা টাকার ঘর তৈরি করবো আমরা। তারিখ বিবরণ, তারপরে টাকা এবং টাকা। এই হচ্ছে আমাদের সৃজনশীল 1-এর জন্য তৈরি করা ছক। এখন এখানে 2017 জানুয়ারি 1, 2017 জানু 1, এখানে নগদ, দেখো নগদ কত টাকা নিয়ে শুরু করলো? নগদ 55,000 টাকা। তাহলে আমরা লিখবো নগদ 55,000 টাকা। তারপরে কম্পিউটার বলা হয়েছে, তাহলে কম্পিউটারকে বলা হয় অফিস সরঞ্জাম। তাহলে আমরা এখানে লিখবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হচ্ছে 50,000 টাকা এবং পণ্যদ্রব্য নিয়ে শুরু করলো এখানে 30,000 টাকা। তাহলে এই যে এখানে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি 1,35,000 টাকা, এটা হইতেছে তার প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে আমাদেরকে প্রশ্নে বলছিল যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করলাম যে এখানে বছরের শুরুতেই তিনি নগদ 55,000 টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা, পণ্যদ্রব্য 30,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।
আশা করি যে আমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করবো। শুধু এই অঙ্কে না, যে কোনো এই ধরনের অঙ্কের মধ্যে যদি তোমাদেরকে বলা হয় যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, তাহলে খেয়াল করবা যে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসার শুরুতে বা ব্যবসা শুরু করার সময় সে ব্যক্তিগতভাবে কোন কোন উপাদানগুলো কারবারে নিয়ে আসলো তার নিজের থেকে, ওই সকল উপাদানগুলোর যোগফলকে বলা হয় মূলধন। তাহলে আমরা আশা করি যে একের ক সৃজনশীলটি বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব যে একের খ 3 থেকে 27 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা দাও। এটা আমরা জাবেদা চ্যাপ্টারে যখন করেছি তখন আলোচনা করেছি যে কিভাবে সাধারণ জাবেদা তৈরি করতে হয়। তারপরও আমরা এখন এখানে একটি সাধারণ জাবেদা তৈরি করব। সবাই খেয়াল করো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো যে আমরা একটি সাধারণ জাবেদার গড় তৈরি করলাম। যে আমরা জানি যে সাধারণ জাবেদার গড় কিভাবে তৈরি করতে হয়। প্রথমে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো উপরে লিখেছি নিরাময় ফার্মা এর সাধারণ জাবেদা। নিরাময় ফার্মা এর সাধারণ জাবেদা লিখলাম। এখন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো এইভাবে আমরা খতিয়ান এই সাধারণ জাবেদার ঘরটা তৈরি করব। এরপর 3 তারিখ থেকে আমাদের জাবেদা তৈরি করতে বলছে সাধারণ জাবেদা। তো 3 তারিখে দেখো বলতে জাহান ড্রাগ হতে ঔষধ ক্রয় ৮০,০০০ টাকা। জাহান ড্রাগ হতে ঔষধ ক্রয়। তাহলে এখানে যেহেতু তার প্রতিষ্ঠানের নাম হলো ফার্মা, মানে ফার্মা নিরাময় ফার্মা, তার মানে উনি এখানে কি করেন, ওষুধ ক্রয় করেন এবং সেই ওষুধ ক্রয় করে আবার বিক্রি করেন। তাহলে ঔষধ হলো তার কাছে এখানে পণ্য। তাহলে পণ্য যদি ক্রয় করা হয় তাহলে আমরা সেটাকে লিখব ক্রয় হিসাব ডেবিট। তাহলে পণ্য ক্রয় করলে কারবারের জন্য ব্যয় হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ডেবিট। আর কারবারের জন্য এখানে জাহান ড্রাগ হতে ওষুধ ক্রয়, এই জাহান ড্রাগ হতে ওষুধ ক্রয় প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তাহলে এখানে নগদে ক্রয় করা হয় নাই, চেকেও ক্রয় করা হয় নাই, তাহলে এখানে বাকিতে ক্রয় করা হয়েছে। জাহান ড্রাগ হতে বাকিতে পণ্য ক্রয়, বাকির কথাটা উল্লেখ করা নাই, বাট নাম আছে এবং নগদ এবং চেকের কথা উল্লেখ না থাকলে তাহলে বুঝতে হবে এটা বাকিতে পণ্য ক্রয়। তাহলে আমরা এখানে 2017 জানুয়ারি 3 তারিখে লিখবো যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর পাওনাদার, বাকিতে ক্রয় করলে পাওনাদার হয়, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা জানি যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ৮০,০০০ টাকা ডেবিট পাশে লিখবো এবং ৮০,০০০ টাকা আবার ক্রেডিট পাশেও লিখবো। তো হয়ে গেল আমাদের 3 তারিখে জাবেদা, জাহান ড্রাগ হতে ওষুধ ক্রয়, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এরপরে আমাদের আবার 7 তারিখে বলছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়, পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। তো খেয়াল করো প্রিন্টার মেশিন, তাহলে প্রিন্টার মেশিন হচ্ছে কারবারের জন্য সম্পদ, সেটা আমরা বিক্রি করে দিয়েছি। তো এখানে নগদ টাকা আসলো আর প্রিন্টার মেশিনটা কারবার থেকে চলে গেল। তাহলে প্রিন্টার মেশিনকে বলা হয় অফিস সরঞ্জাম। কারবার থেকে একটি অফিস সরঞ্জাম চলে গেল। তো আমরা জানি যে সম্পদ বৃদ্ধি ডেবিট আবার সম্পদ হ্রাস ক্রেডিট। তাহলে প্রিন্টার মেশিন বিক্রি করার কারণে কারবারে নগদ অর্থ এসেছে, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ সম্পদ, এই জন্য নগদান হিসাব ডেবিট। আবার কারবার থেকে অফিস সরঞ্জাম চলে গিয়েছে, অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ, তাহলে সম্পদ চলে গেলে হবে ক্রেডিট, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে আমরা 7 তারিখে জানুয়ারি 7 তারিখে জাবেদা দিব যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এজন্য নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আর হইলো অফিস সরঞ্জাম চলে গেছে আমাদের কাছ থেকে, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তো নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। এখানে ৩,২০০ টাকা, ৩,২০০ টাকা। তো আমরা 7 তারিখের জাবেদাটাও দেখো খেয়াল করলাম যে নগদান ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এরপর 18 তারিখে বলছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগকে ওষুধ ফেরত ৬,০০০ টাকা। যে জাহান ড্রাগ থেকে আমরা ওষুধ কিনেছি ৮০,০০০ টাকা, তাকে এখন ৬,০০০ টাকার ওষুধ ফেরত প্রদান করা হলো। এই যে ফেরত প্রদান করলাম, এটা কি ফেরত? এটাকে বলা হয় ক্রয় ফেরত। যেহেতু ওর কাছ থেকে ক্রয় করছি, ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাইলাম, তাহলে এটাকে বলা হয় ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত, ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পায়, ক্রয় ফেরতের কারণে ব্যয় হ্রাস পায়। তো আমরা জানি ব্যয় হ্রাস পেলে হয় ডেবিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট, ব্যয় হ্রাস পেলে হয় ক্রেডিট। তো কাকে ফেরত দিলাম? পাওনাদারকে। পাওনাদার হচ্ছে দায়। ক্রয়কৃত পণ্য যখন পাওনাদারকে ফেরত দেওয়া হয় তখন পাওনাদার হ্রাস পায়, মানে দায় হ্রাস পায়, দায় হ্রাস পেলে ডেবিট। তো পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো 18 তারিখে যদি আমরা জাবেদাটা করি এমন, তাহলে হয় যে এখানে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা ডেবিট এবং ৬,০০০ টাকা আবার ক্রেডিট পাশে লিখবো।
তাহলে আমরা 18 তারিখে জাবেদা দেখলাম যে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এরপর 27 তারিখে বলছে নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা, নগদে ঔষধ বিক্রয়। তো ঔষধ বিক্রি করলে আমাদের কারবারের জন্য আয় হয়, তাহলে আয় বৃদ্ধি পাইলে হয় ক্রেডিট। তো ঔষধ বিক্রি করার কারণে কারবার নগদ টাকা আসলো, নগদ টাকা যদি কারবারে আসে তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পায়, তো নগদান হিসাব ডেবিট। আর বিক্রি করলে আয় বৃদ্ধি পায়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 27 তারিখের সাধারণ জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা 27 তারিখে লিখবো যে এখানে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা বিক্রি করেছি 1,40,000 টাকার পণ্য, তো নগদান হিসাব ডেবিট 1,40,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 1,40,000 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা। এরপরে আমরা যে কাজটা করব যে ডেবিট এবং ক্রেডিট পক্ষ, ডেবিটের টাকা যোগফল নামাবো, ক্রেডিটের টাকা যোগফল নামাবো, দুই পক্ষ সমান হয়ে যাবে। তো এটা আমি দেখাইলাম না, কারণ তোমরা নিজেরাই যোগ করতে পারবা যে ডেবিটের টাকা ডেবিটে লিখবা, ক্রেডিটের টাকা যোগফল করে ক্রেডিটে লিখবা, কিন্তু দুই পাশ অটোমেটিকলি সমান হয়ে যাবে। কারণ ডেবিটে এবং ক্রেডিটে আমরা সমান টাকা দিয়েই ডেবিট এবং সমান টাকা দিয়েই আমরা ক্রেডিট করেছিলাম। তো এই হলো আমাদের একের ক্ষয় সাধারণ জাবেদা। বলছে 3 থেকে 27 তারিখে সাধারণ জাবেদা। তাহলে আমরা সাধারণ জাবেদা তৈরি করলাম। তো সাধারণ জাবেদা তৈরি করলাম, এই ব্যাপারটা আশা করি তোমরা যে বুঝতে পেরেছো, কারণ আমরা অধ্যায় 6 যে জাবেদা চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে আমরা জাবেদার ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেটারও বেসিক ইনফরমেশনগুলো তুমি পূর্বের ভিডিওতে পাবে, নবম শ্রেণীর প্লেলিস্টে এই হাই স্কুলের চ্যানেলে। আবার দশম শ্রেণীর তুমি যদি দশম শ্রেণীর প্লেলিস্টে যাও, সেখানেও তুমি এই জাবেদা চ্যাপ্টার সম্পর্কে কিছু তথ্য পাবে। তো আশা করি যে আমরা এই সাধারণ জাবেদার এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা একের গতে যে ব্যাপারটা যাব, যে কবি যেই চ্যাপ্টারের জন্য আজকে এই চ্যাপ্টারটি করা, খতিয়ান। তো উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। এখান থেকে আমাকে খতিয়ান তৈরি করতে বলছে। তো আমরা জানি যে খতিয়ান তৈরি করতে গেলে সবার আগে সাধারণ জাবেদা তৈরি করতে হয়, মানে জাবেদা তৈরি করতে হয়। তো জাবেদা তৈরি করার পর সেই লেনদেনগুলোকে আমরা খতিয়ানে স্থানান্তর করব। তাহলে খতিয়ান করার পদ্ধতি হচ্ছে দুটি, একটি হলো টি ছক আর একটি হচ্ছে চলমান জের ছক। তো এখানে যেহেতু কোনো পদ্ধতির কথা বলে দেয় নাই, এই জন্য আমি টি চকেও করতে পারি, আবার চলমান জের চকেও আমি করতে পারি। সেটা হলো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, বা যেটা আমি সবচেয়ে বেশি ভালো পারি সেই ব্যাপারটা, বা যেই পদ্ধতিতে খুব সহজে বা দ্রুত অঙ্কগুলো করা যায় সেই পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব, যদি কোনো পদ্ধতির কথা বলে না দেয় তাহলে অবশ্যই চলমান জের ছকে করবা, কারণ চলমান জের ছক খুবই সহজ এবং খুব অল্প সময়ে এই আনসারটা করা যায়। কারণ আমাদের একটা সৃজনশীল আনসার করার জন্য সর্বোচ্চ টাইম হলো 20 মিনিট। 20 মিনিটের মধ্যে ক খ গ 3টা পার্ট আমাদের আনসার করতে হয়। তো এই জন্য আমি মনে করব যে যদি কোনো পদ্ধতির কথা বলে না দেয় তাহলে অবশ্যই চলমান জের ছক করব, আর যদি বলে দেয় টি ছক তাহলে অবশ্যই টি ছকই করব। তো খেয়াল করো, এখন আমরা খতিয়ান তৈরি করার চেষ্টা করব। তাহলে খতিয়ান করার আগে আমরা তো জাবেদা তো করেই নিলাম, শুধু একটা জাবেদা বাকি, সেটা 1 তারিখের যেই জাবেদাটা আছে সেই জাবেদা ছাড়া 3 থেকে 27 তারিখ সবগুলা করা হয়েছে। তারপর আমরা 1 তারিখে জাবেদাটা রাফ করে নিব, তারপরে আমরা খতিয়ানটা করার চেষ্টা করব। তো প্রথমেই নগদান হিসাব খতিয়ানে আমরা চলে যাই। তো এই জায়গায় আশা করি যে খতিয়ানটা হবে। তো আমরা একটু খেয়াল করি যে এখানে আমরা গটা করার চেষ্টা করব, যাতে নগদানটা যেহেতু আছে, নগদানের সাহায্যে আমরা একটি খতিয়ান তৈরি করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমেই আমরা নগদান হিসাবটা তৈরি করব। তো প্রথমে আমরা ছকটা করে নিচ্ছি। এখানে লিখলাম নগদান হিসাব, নগদান হিসাব, এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, আর এখানে জের, আবার ডেবিট এবং ক্রেডিট। এই হলো নগদান হিসাবের একটি চলমান যে চকের খতিয়ানের ছক। যে চলমান যে খতিয়ানের ছকটা এরকম,
তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, আবার যে ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো কিভাবে চলমান চেক করতে হয় সেটা আমরা পূর্বে শিখেছি, তারপর এখন আমরা শিখে নেব। তবে যেহেতু আমরা নগদান হিসাব তৈরি করতেছি, দেখবো যে পুরো লেনদেনের মধ্যে কোথায় কোথায় নগদের ব্যাপারটা আছে। খেয়াল করো, 1 তারিখে নগদ 55,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন। 1 তারিখে নগদান হিসাব নগদের কথা আছে, এবং বাকি জাবেদাগুলোর মধ্যে আমরা নগদ দেখতে পারতেছি যে 7 তারিখে নগদের কথা আছে, আবার 27 তারিখেও নগদের কথা বলা আছে। তারপরে 3টা লেনদেন আছে নগদ। প্রথমে 1 তারিখে নগদান ডেবিট হয়েছিল মূলধন ক্রেডিট, তারপর 7 তারিখে নগদান ডেবিট অফিস সরঞ্জাম ক্রেডিট, এরপরে আমরা দেখতেছি 27 তারিখে নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এই 3টা নগদ নিয়ে আমরা একটা খতিয়ান তৈরি করব। তাহলে প্রথমেই খেয়াল করো যে এখানে 2017 জানুয়ারি 1 তারিখ, তো নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু এটা নগদান হিসাব, তাহলে ডেবিট পাশে টাকাটা লিখবো, আর এখানে আমরা লিখবো যে বিবরণের ঘরে লিখবো মূলধন হিসাব। নগদান হিসাব ডেবিট 55,000 টাকা, এবং এই টাকাটাই আবার জেরের ঘরে ডেবিট পাশে চলে যাবে 55,000 টাকা, কারণ ডেবিট টাকা ডেবিট জেরের ঘরে চলে যায়। কারণ এই টাকাটা লেখার আগে জেরের ঘরে কোনো টাকা পয়সা ছিল না, এই জন্য ডেবিটের টাকা যে দিন শেষে আমাদের হাতে 55,000 টাকাই রইল। এরপরে যদি আমরা জাবেদা টাকায় 7 তারিখে নগদান ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, আবার আমরা 7 তারিখে চলে যাব, এখানে লিখব অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব লিখে এখানে আমাদের কাছে চলে আসলো 3,200 টাকা। তো 3,200 টাকা ডেবিট ঘরে লিখবো, কারণ নগদান ডেবিট, এই জন্য 3,200 টাকা নগদান ডেবিট করে লিখছি। এখন এই ডেবিটের সাথে এই যেখানে যে ডেবিট আছে, ডেবিটে প্লাস, তো এখানে যে পদ্ধতিতে ব্যাপারটা হলো যে এই ডেবিটের ঘরের সাথে এই ডেবিটের যদি কোনো টাকা থাকে ডেবিটে প্লাস হয়, আবার এই ডেবিটে টাকা আছে কিন্তু এখন ক্রেডিট করে টাকা বসলে ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়। তাহলে দেখো যে এখানে 55,000 টাকা ডেবিট করে আছে, আবার এখানে 3,200 টাকা ডেবিট করে আছে। তাহলে এই 3,200 টাকা ওই 55,000 টাকার সাথে যে কি হবে, যোগ হবে। তাহলে 55,000 টাকা আর 3,200, তাহলে 58,200 টাকা। ওকে, হয়ে গেল আমাদের 7 তারিখের কাহিনী। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি 27 তারিখ। 27 তারিখে বলছে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো নগদান হিসাব ডেবিট, তাহলে 27 তারিখ আমরা এখানে কাজ করব যে নগদান হিসাব ডেবিট, তার বিপরীতে লেখা আছে বিক্রয় হিসাব। এখানে আমি লিখব যে বিক্রয় হিসাব। তো নগদান হিসাব ডেবিট, এইখানেও নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট হচ্ছে 1,40,000 টাকা। খেয়াল করো, নগদান ডেবিট 1,40,000 টাকা। তাহলে এটাও ডেবিট আর এখানেও ডেবিট, তাহলে ডেবিটে কি হয়, যোগ। তাহলে এই 1,40,000 টাকার সাথে 58,200 টাকা কি হবে, যোগ। তাহলে 208 9 1, তাহলে কি দাঁড়ালো 1,98,200 টাকা। আর কোনো নগদ লেনদেন আমাদের এখানে নাই। যদি আরো কোনো নগদ লেনদেন থাকতো সেই নগদ সম্পূর্ণ সকল লেনদেনগুলি এখানে নিয়ে আসতাম, তাহলে আমাদের নগদ লেনদেনের কাহিনী শেষ। তাহলে এই যে এখানেই আমাদের নগদান হিসাবের খতিয়ানটা শেষ হলো। তাহলে আমরা গয়ের মাত্র একটা অংশ করলাম, যেটা নগদান হিসাব। তো নগদান হিসাবের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। সর্বশেষ আমাদের কাছে 1,98,200 টাকা থাকলো, এটা হলো আমাদের ব্যালেন্স সিডি। তবে চলমান যে চকের মধ্যে কোনো ব্যালেন্স সিডি বা বিডি ব্যালেন্স সিডি লিখতে হয় না, তো মাস শেষে যেই অ্যামাউন্টটা থাকে তাকেই বলা হয় ব্যালেন্স সিডি। আশা করি যে নগদান হিসাবের ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপর আমরা বাকি খতিয়ানগুলো করবো, তোমরা খেয়াল করবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা যেই খতিয়ানটি করবো সেটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। তো পুরো লেনদেনের মধ্যে খুঁজতে হবে যে অফিস সরঞ্জাম কোথায় কোথায় আছে। তাহলে অফিস সরঞ্জাম কি সেটা আমাদের জানতে হবে। তো শুরুতেই বলেছিলাম যে অফিস সরঞ্জাম হচ্ছে কারবারের জন্য যে কম্পিউটার প্রিন্টার এগুলোকে একত্রে বলা হয় অফিস সরঞ্জাম। তাহলে দেখো 1 তারিখে ওই যে কম্পিউটার 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে মালিক ব্যক্তিগতভাবে কারবারে একটি কম্পিউটার নিয়ে আসলো, তাহলে এই যে কম্পিউটারটা অফিস সরঞ্জাম কারবারে আসলো। এরপরে বলছে যে 7 তারিখে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রি হয়, এই যে প্রিন্টার মেশিন বিক্রি করাতে আমাদের অফিস সরঞ্জাম চলে গেছে। তো 7 তারিখে আমরা জাবেদা করেছিলাম নগদান ডেবিট অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট, আর 1 তারিখের জন্য প্রিন্টার হিসাব যেহেতু কারবারে আসলো তাহলে এটা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রথমেই আমরা এখানে 2017 আবার জানুয়ারি 1 তারিখ যে মালিক কারবারে একটি কম্পিউটার নিয়ে আসলো, তাহলে এটার জন্য জাবেদা হয় অফিস সরঞ্জাম ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো যে মূলধন হিসাব লিখে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 50,000 টাকা। তাহলে যে ডেবিট ঘরে 50,000 টাকা লিখলাম, এই 50,000 টাকা আবার ডেবিট ঘরে চলে গেল
50,000 টাকা। খেয়াল করো যে ডেবিটের ঘরে টাকাটা লিখলাম, এর আগে কোনো ডেবিট ঘরে কোনো টাকা ছিল না, তাহলে এই টাকাটাই ডেবিটের যেহেতু ডেবিট ঘরে ঢুকলো আর জেরের ঘরে ডেবিট ঘরে টাকাটা চলে যাবে। এরপরে অফিস সরঞ্জামের ব্যাপারটা আছে 7 তারিখে বললাম যে 7 তারিখে একটি প্রিন্টার মেশিন বিক্রি করে ফেলেছি। তা প্রিন্টার মেশিন যদি আমরা বিক্রি করি তাহলে কারবার থেকে অফিস সরঞ্জাম চলে যায়, নগদান ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তো এটা আমরা করতেছি অফিস সরঞ্জাম হিসাব। তাহলে 7 তারিখে আমরা এখানে আমরা জানি যে খতিয়ানের বিবরণী ঘরে বিপরীত নামটা লিখতে হয়, কারণ জাবেদা এখানে ছিল নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা যেহেতু অফিস সরঞ্জাম হিসাব তৈরি করতেছি তার বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব, এখানে আমরা নগদান হিসাব লিখবো। আর অফিস সরঞ্জাম ক্রেডিট, যে ক্রেডিট ঘরে লিখবো 3,200 টাকা। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এখানে ডেবিট ঘরে ছিল 50,000 টাকা আর এখন ক্রেডিট ঘরে হলো 3,200 টাকা। এই 3,200 ক্রেডিট আর ক্রেডিট আর হচ্ছে ডেবিট, ডেবিটে ক্রেডিটে মাইনাস। তাহলে 50,000 টাকা থেকে 3,200 টাকা এখন মাইনাস হবে। যদি আমরা মাইনাস করি তাহলে এখানে হয় 46,800 টাকা, 46,800 টাকা। আর কোনো অফিস সরঞ্জাম আমাদের প্রশ্নে নাই, তাহলে অফিস সরঞ্জামের হিসাব আমাদের এই পর্যন্তই শেষ। তাহলে অফিস সরঞ্জামের সমাপনী উদ্ধৃত কত টাকা দাঁড়ায় এখানে? 46,800 টাকা। যে আমাদের মাস শেষে 46,800 টাকার অফিস সরঞ্জাম আমাদের কারবারে স্টক আছে, বা এত টাকা অফিস সরঞ্জামের মূল্য আমাদের দাঁড়ালো 46,800 টাকা। আশা করি যে আমরা এই খতিয়ানটা বুঝতে পেরেছি। এরপর আমরা যেটা যাব ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, দুটি খতিয়ান আমরা একসাথে করার চেষ্টা করব। খেয়াল করো, এখন আমরা একটি আরো দুটি খতিয়ান করলাম। যে আমাদের এখানে তো বলেছিল যে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, তো নগদান হিসাব আর অফিস সরঞ্জাম হিসাব আমরা তৈরি করেছি। এখন ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাবের খতিয়ানটিও তৈরি করব। তো প্রথমে ক্রয় হিসাব, তারপর আমরা পাওনাদার হিসাবের ঘর করলাম। তো প্রথমে ক্রয়। তো ক্রয় বলতে এখানে পণ্য দ্রব্য বা পণ্য ক্রয়, এই ব্যাপারগুলো কোথায় কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো প্রশ্নে খেয়াল করো, 1 তারিখে বলছে যে 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করলেন। এই যে বিক্রয়যোগ্য ঔষধ, এটা কিন্তু পণ্যদ্রব্য, আর পণ্যদ্রব্য নিয়ে যদি কারবারে ব্যবসা শুরু করেন তাহলে এটার জন্য জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 1 তারিখে কিন্তু ক্রয়ের ব্যাপারটা আছে, পণ্যদ্রব্য থাকলে সেটা ক্রয় হিসাবে গণ্য হবে, সেটা জাবেদা হলো মালিক কর্তৃক পণ্যদ্রব্য নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে তার জাবেদা ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে একটা পাইলাম ক্রয়। এরপরে আরেকটা পণ্যদ্রব্য ক্রয়, দেখো 3 তারিখে জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয় 80,000 টাকা। এই যে ওষুধ ক্রয়, এটা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তো দুইটা পাইলাম ক্রয়। এরপরে আর কোনো ক্রয়ের কথা নাই। তাহলে 1 তারিখ এবং 3 তারিখে ক্রয়ের কথা বলা আছে। তাহলে প্রথমেই আমরা জানুয়ারি 1 তারিখ এখানে আমরা লিখবো যে মালিক কর্তৃক যেহেতু পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে এটাকে বলে ক্রয় ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা জানি যে বিপরীত নামটা লিখতে হয়, যখন যে হিসাব তৈরি করব তার বিপরীত নাম। তাহলে মূলধন হিসাব লিখে ক্রয় ডেবিট। তো ক্রয় ডেবিট 30,000 টাকা ডেবিট ঘরে লিখবো, আবার ডেবিট জেরের ঘরে চলে যাবে 30,000 টাকা। ওকে, আমাদের 1 তারিখে লেনদেন শেষ। এরপর 3 তারিখে আবার জানুয়ারি 3 তারিখে আবার লিখছে যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব। তো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 80,000 টাকা। তাহলে এখানে 80,000 টাকা ডেবিট, আবার এখানে 30,000 টাকা ডেবিট যাচ্ছে, ডেবিটে ডেবিটে প্লাস 80 আর 30 1,10,000 টাকা ক্রয়। তাহলে আর কোনো ক্রয় নাই। তাহলে আমাদের ক্রয়ের খতিয়ান শেষ। মাস শেষে আমাদের ক্রয়ের উদ্বৃত্ত হচ্ছে 1,10,000 টাকা। যে টোটাল আমরা 1,10,000 টাকার পণ্য ক্রয় করেছি। এরপরে পাওনাদারের ব্যাপারটা চলে আসলো। তাহলে আবার আমাদের এই লেনদেনের মধ্যে খুঁজতে হবে যে পাওনাদার কোথায়, কারণ পরবর্তীতে আমাদের পাওনাদার হিসাবের খতিয়ান তৈরি করতে বলছে। তো পাওনাদারটা দেখো 3 তারিখে যেহেতু আমরা ওষুধ ক্রয় করেছি, ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে এখানে আমরা জাবেদা করেছিলাম ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এই যে এই পাওনাদারটা নিয়ে কাজ করব। এরপরে আবার দেখো যে 28 তারিখে আমাদের ফেরতের একটা কথা বলা আছে যে ক্রয় ফেরত, যে জাহান ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে এই যে পাওনাদার হিসাব ডেবিট, আবার ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আবার পাওনাদার ডেবিটের ব্যাপারটা চলে আসলো। তাহলে দুইটা পাওনাদার পেলাম, 3 তারিখে একটি পাওনাদার ক্রেডিট আর 18 তারিখে পাওনাদার ডেবিট। তাহলে এখানে আবার আমরা কাজ করব জানুয়ারি 3 তারিখ, তো পাওনাদার ডেবিট, দুঃখিত, জানুয়ারি 3 তারিখে বলা আছে পাওনাদার ক্রেডিট। তাহলে বিপরীতটা হলো ক্রয় হিসাব। এখানে আমরা লিখবো ক্রয় হিসাব, পাওনাদার ক্রেডিট করে কত টাকা? 80,000 টাকা। তাহলে দেখো শুরুতেই ক্রেডিট হলো, কিন্তু এই জেরের পাশে কোনো টাকা নাই। তাহলে এই 80,000 টাকা কোথায় চলে যাবে? ক্রেডিট পাশে 80,000 টাকা চলে যাবে, ক্রেডিট জেরের ঘরে চলে যাবে, ক্রেডিটের টাকা ক্রেডিট জেরের ঘরে চলে যাবে। এরপরে 18 তারিখে বলা আছে যে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো ক্রয় ফেরত হিসাব, ক্রয়
ফেরত হিসাব লিখে পাওনাদার ডেবিট, তাহলে ডেবিট করে লিখবো আমরা এখানে ৬,০০০ টাকা। তাহলে খেয়াল করো, ডেবিটে ৬,০০০ টাকা, তাহলে পাওনাদারের ডেবিট করে ৬,০০০ টাকা, আর ওইখানে জেরের ক্রেডিট করে আছে ৮০,০০০ টাকা। তাহলে ক্রেডিট এবং ডেবিটে ক্রেডিটে মাইনাস, তো ৮০ থেকে ৬ মাইনাস করলে হয় ৭৪,০০০। তো বড় হচ্ছে ক্রেডিট পাস, তাহলে ক্রেডিট করেই ওই বরাবর ক্রেডিট করেই ৭৪,০০০ টাকা আমরা লিখবো। এই যে হয়ে গেল আমাদের পাওনাদারের খতিয়ান। তাহলে আশা করি যে এই খতিয়ানটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা খতিয়ানটা তৈরি করলাম। তোমরা বারবার একটু দরকার টেনে টেনে দেখে নিবা যে কিভাবে আমরা এই খতিয়ানগুলো তৈরি করেছি। তো ডিয়ার স্টুডেন্ট, তো এতক্ষণ আমরা সপ্তম অধ্যায় খতিয়ান চ্যাপ্টারের সৃজনশীল ১ সমাধান করলাম। এই যে সৃজনশীল ১ যেভাবে সমাধান করেছি, এইভাবেই এই চ্যাপ্টারের যতগুলো খতিয়ান আছে সেই খতিয়ানগুলো আমরা এইভাবেই করার চেষ্টা করব। এবং টি ছকগুলো আমরা এইভাবে, টি ছকগুলো তুমি যদি দেখতে চাও তাহলে সেটা তোমরা আগের যেই ভিডিওটা আছে সেই ভিডিওতে তুমি টি ছকের ব্যাপারটা বুঝতে পারবে। তো আজকে আমরা চলমান যে ছকে করলাম, যেহেতু কোনো এখানে ছকের কথা বলে নাই, তাহলে অবশ্যই আমরা চলমান যে ছকে করব, কারণ এটা করতে গেলে আমাদের সময় কম লাগে এবং দ্রুত প্রশ্নের উত্তর করা যায়। তো আমরা চাইবো যে সবসময় যে দ্রুত যাতে আমরা প্রশ্নের উত্তর করতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই ভিডিওটির মাধ্যমে আশা করি তোমরা কিছু না কিছু হলেও কিছু শিখতে পেরেছো, যদি খুব মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখে থাকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।